আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কণ্ঠস্বর। আমরা ছোটবেলা থেকে এই কণ্ঠস্বর নিয়ে যখন কথাগুলো শুনতাম তখন কল্পনা করলেই ভেসে উঠত বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পীর গলার কথা। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরো আরো কত কত সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর কবিতা, সবকিছুর সঙ্গেই জড়িত কণ্ঠস্বর। নাটকের ক্ষেত্রেও আবার এটা খুব গুরুত্বপূর্ণ। গলা তৈরি করা, গলাকে সাধা, উচ্চাঙ্গ সঙ্গীত, এই সমস্ত সঙ্গে জড়িত ছিল কণ্ঠস্বর নামক বিষয়টি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি, সমাজ পাল্টে যায়, প্রযুক্তির উন্নতি ঘটে, তদন্ত এই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে খাইয়ে নতুন নতুন প্রযুক্তি সেটাকে অ্যাডপ্ট করে অপরাধীকে ধরবার চেষ্টা করে। শার্লক হোমস, কোনান ডয়েলের শার্লক হোমস এবং সত্যজিৎ রায় ফেলুদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী, যারা কিনা মূলত মগজাস্ত্রকে কাজে লাগাতেন এবং তথ্যসূত্রের বিশ্লেষণ করে অপরাধীকে ধরবার চেষ্টা করতেন, পরবর্তীতে সেই সমস্ত লেখাগুলোর মধ্যে অনেক সময় পাওয়া যায় যে আগামী দিনে প্রযুক্তি যত যত এগোবে, যেমন সেটা বেশি পরিমাণে পাওয়া যায় যে শার্লক হোমসের গল্পগুলির মধ্যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট, কেমিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে অপরাধীকে ধরবার জন্য কোনো রকম সলিউশন তৈরি করা, কোনো সল্টের মাধ্যমে সেটাকে ডিটেক্ট করবার চেষ্টা করা, এগুলো আমরা অনেকভাবে জেনেছি এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের ডিটেকটিভ বা রোমহর্ষক বিভিন্ন রকম চলচ্চিত্র, সিরিয়াল, নাটক, এগুলোতে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। কাজে এই তো মানে প্রযুক্তি, অপরাধ বিজ্ঞান, এই দুটো যে হাতে হাত ধরে চলে, এটা নিয়ে কোনো রকম ভুল নেই। কিন্তু তার সাথে আবার আর একটাও হাতে হাত ধরে চলে, সেটা হচ্ছে অনুমান ক্ষমতা এবং ওই যাকে বলে তথ্যসূত্রকে বিশ্লেষণ, মগজাস্ত্র। এই মগজাস্ত্রটা যেমন গোয়েন্দাদের থাকে, তেমনি ঘটে যাওয়া ঘটনাকে কিন্তু চারপাশের মানুষ তার মগজাস্ত্র দিয়েও বিচার করতে পারে। আজকের এপিসোডে এটাই বিষয়। আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কণ্ঠস্বর, কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, এই নিয়ে এত আলোচনা, এত অনুষ্ঠান, এত তদন্ত যে আমরা ভুলতে বসেছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর, সেটা না এটা, কোনটা নিয়ে মেতে থাকা ভালো। বন্দে মাতরম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন, কে পালায় আর কে পালায় না? যে কোনো অপরাধ করেনি, নিজে জানে, অন্তর থেকে জানে সে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, সে কি পালায়? নাকি উল্টে সে নিজে অভিযোগকারী হয়ে যায়? কারণ সে যদি অন্যায় না করে থাকে, উল্টে তাহলে তো সে সেই তদন্তটাতে সাহায্য করতে পারে, যত রকম তথ্য প্রমাণ কাছাকাছি জোগাড় করে সে যে সমস্ত তদন্তকারী এজেন্সি হোক না কেন, সে তো তাদের হাতে সেই তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবে, সহযোগিতা করবার চেষ্টা করবে। অন্তত সেই মানুষটা তো পালাবে না। পালাবে কি শুধু দর্শকবৃন্দ? সেখান থেকেই সূত্রপাত। এবার কি, ডিজে ব্যানার্জি, যিনি ডিজে বাজাবেন বলেছিলেন 12টার পরে, 4 তারিখ 12টার পরে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কলকাতায় থাকতে বলেছিলেন, ডিজের সাথে রবীন্দ্রসঙ্গীত বাজাবেন বলেছিলেন। আর তিনি যা যা হুমকি দিয়েছিলেন সেটা নিয়ে যে এফআইআর, সেই এফআইআরে তার যে পোস্ট, সেটা নিয়ে এনকোয়ারির পর তাকে হাজিরা দিতে বলা, তার হাজিরা দেওয়া, 11-12 ঘন্টা ধরে প্রায় তার জেরার সম্মুখীন হওয়া এবং পরবর্তীতে তার ভয়েস স্যাম্পল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তাকে ডেকে পাঠানো হয়। এবার ব্যাপার হচ্ছে তিনি ভয়েস স্যাম্পল দেবেন না। এখন তিনি দেবেন না, এ কথা তো এর আগেও বহুবার আমরা অনেক মামলা মোকদ্দমার ক্ষেত্রে শুনেছি। কেউ বলে আমি যাব না,
কেউ বলে আমি অসুস্থ। এই কালীঘাটের কাকু এত অসুস্থ হয়ে পড়লেন কোথায়, সেই পিজি হসপিটাল বা কোনো নার্সিং হোম, সেখানে গিয়ে তিনি শুয়েই থাকলেন। তার আবার ভিডিও ক্লিপিং পাওয়া গেল যে তিনি কেমন ভাবে শুয়ে আছেন, আদৌ তিনি অসুস্থ কিনা সেই প্রশ্ন চিহ্ন উঠে গেল। এই সমস্তই আমাদের অতীতের দেখা সমস্ত দৃশ্যাবলী। কোন রকম একটা কিছু গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হলেই নিরাপদ আশ্রয়স্থল ছিল কোথায়, ওই এসএসকেএম হসপিটালের উডবার্ন ওয়ার্ড, সেই বিখ্যাত উডবার্ন ওয়ার্ড। এই উডবার্ন ওয়ার্ড যে কারণে বিখ্যাত তার ইতিহাস ভুলে গিয়ে, ওই উডবার্ন সাহেবের ওই কথাটা, ওই ইতিহাসগুলো, অবদানগুলো ভুলে গিয়ে এসে গেছিল কি, যে ওই জায়গাটায় যে ঢোকে, তার মানে মানুষ বুঝে ফেলেছিল, ওই বললাম মানুষের মগজাস্ত্র তো কাজ করে, বুঝতে পারে অনেক কিছু। ওখানটায় যে ঢোকে তার মানেই ডালমে কুচ কালা হ্যায়। ঢোকেন আবার বেরিয়ে যান, হুইল চেয়ারে করে ঘোরেন তারা, বেরোনোর সময় হুইল চেয়ারে বেরোন, আবার কেউ কেউ ওখান থেকে গিয়ে আবার তিহার ঘুরে চলে আসেন, ভীষণ অসুস্থ। আর যেই জামিনটা পেয়ে যান তারা ড্যাং ড্যাং করে আবার বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়ে কেউ আবার বেরিয়ে পড়ে বলেন ভোটের প্রচারে, আর এত ক্ষমতা তিনি নাকি থানাটাই উড়িয়ে দিতে পারেন। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়। তারা তখন এত শক্তিশালী হয়ে যান। যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম, যে ভয়েস স্যাম্পল দিতে এত আপত্তি কেন, কেন আপত্তি? তাহলে কোথায় সেই যোগসূত্র? এই যে চতুর্দিকে তাদের সাম্রাজ্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পাশে আর কেউ নেই, চতুর্দিকে বিভিন্ন রকম অপরাধী পুলিশের হাতে ধরা পড়ছে, জনগণেরও অভিযোগে তারা পালানোর পথ পাচ্ছে না, আর বেরিয়ে আসছে একের পর এক তদন্তের মিসিং লিংক। ভেবে দেখুন, ওই কালীঘাটের কাকু, একটি নির্দিষ্ট তদন্ত, সেই তদন্তের চার্জশিটও হলো ধরা যাক, কিন্তু ওই তদন্তে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হলো, সব শেষ পর্যন্ত সেটা হলো অনেক কষ্টের পর। ওই টেস্ট করা যাবে না বলে কতবার এই কোর্ট সেই কোর্ট দৌড়দৌড়ি হলো, ভয়েস স্যাম্পল নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? সোজা বাংলা কথায় কিছু পড়ে বলে দাও না বাবু, তাতে সমস্যাটা কোথায় আছে এটাও মাথায় রাখতে হবে শ্রুতি দর্শক। ওই কালীঘাটের কাকু কি বলেছিলেন, যে সব এসে আমি পর্যন্ত থেমে যাবে, মানে কালীঘাটের কাকু পর্যন্ত, তার বসকে কেউ ছুতে পারবে না, কেউ ছুতে পারবে না, কারোর ক্ষমতা নেই ছোঁয়ার। তা কারা ছুঁয়ে ফেলেছে এটা তো আমরা দেখতে পেয়েছি সোনারপুরে। সোনারপুরের জনগণ কি পরিমাণ জিনিসপত্র দিয়ে, ফুলের বদলে জননেতাকে মানুষ ফুল দিয়ে অভ্যর্থনা জানায়, তো ওনাকে ওখানকার মানুষজন কি কি দিয়ে অভ্যর্থনা জানিয়েছিল সে তো আমরা দেখেছি। কাজে ছুঁয়ে যে কেউ কেউ ফেলেছে সে তো আজকে আর কোনো ভুল নেই। আর এই ভয়েস স্যাম্পেলটা নিয়ে এত আপত্তি কেন? শোনা যাচ্ছে আরজিকর তদন্ত তো এগোচ্ছে, সেই আরজিকর তদন্তের 100খানা গাফিলতি নিয়ে সকলের মতো আমিও সোচ্চার। এই আরজিকর তদন্তে আমরা তো ছাড়, স্বয়ং কোর্ট সোচ্চার। বিভিন্ন আদালতে বিভিন্ন সময়ে এই আরজিকর তদন্তের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের অফিসারদের কারো সদিচ্ছা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে সংবাদ মাধ্যমে, এগুলো তো জানা কথা। আর সেই আরজিকর তদন্তে কিন্তু উঠে আসছে আরো কয়েকটি জিনিস। সেটা কি? দীর্ঘক্ষণ ধরে ফোনে, ওই রাত্রিরে ফোনে আলাপচারিতা কে কে কার কার সাথে করেছিল আর কেনই বা করেছিল। আর উল্টো দিকে প্রশ্ন আর একটা থাকছে, ওই যে কালীঘাটের কাকু, ওই কালীঘাটের কাকু, তার তো না হয় ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছিল, এখন ফোনে তো ফাঁকা, ফোনে তো কেউ কথা বলে না, তাহলে ফোনের উল্টো দিকেও আর একজন কেউ ছিল, তিনি কে? ভয়েস স্যাম্পল একজনের টেস্ট হয়েছে,
ধরা যাক কালীঘাটের কাপড়, ফরেন্সিক টেস্ট হয়ে কি হয়ে আছে সে দেখা যাবে, কিন্তু ওই ফোনটার উল্টো দিকে কে ছিল, তার ভয়েস স্যাম্পেলের সঙ্গে কার কার ভয়েস মেলে, আরজিকর কাণ্ডেই বা কার কার সাথে কার কার কথা হয়েছিল। কাজেই এইবারের ক্ষেত্রে এই ডিজে বাজানোর ভয়েস স্যাম্পেলটা দিয়ে দিলেই মিটে যায় বলে আমরা সাধারণ মানুষজন মনে করছি, কিন্তু একটি গলার কণ্ঠস্বর দিতে এত আপত্তি কেন, এবং সেই না দেওয়ার কারণে কোর্ট পর্যন্ত ছুটে যেতে হয় যে আমি ভয়েস স্যাম্পেলটা দেব না, কেন দেব না, সমস্যা কি আছে? যে জননেতা সে তো চতুর্দিকে চিল্লে বেড়ায়, এত চিল্লানি, এত হুমকি, যে ভোটের পরে ইলেকট্রিক চুল্লি শ্মশান বানিয়ে দেওয়ার কথা বলতে পারে যে মানুষ, এত যার হম্বিতম্বি, এত যার ক্ষমতা, তার একটু মিউ করতেও এত অসুবিধা। এখন গলা দিয়ে মিউটাও বেরোবে না, ভিজে বেড়াল সে কি করে মিউ, তা মিউটাও বেরোবে না, ডিজে বাজাতে হবে না, মিউটা বেরোক, সেটাই তো জনগণ চায়। আর জনগণ এটাও দেখতে চায় যে ওইটার পর আর কি কি অপেক্ষা করে থাকে। আত্মসহায়ক সুমিত রায় তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, প্রশ্ন হচ্ছে কেন পালিয়ে বেড়াচ্ছে, কেন পালিয়ে বেড়াচ্ছে? তার দলের লোকজন, তার দলের বর্ষিয়ান নেতা প্রশ্ন তুলে দিচ্ছে, ওই সুমিত রায় নষ্টের গুরু, সমস্ত কিছু নাটের গুরু, তার সাথে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম পরিকল্পনা জড়িত, তাহলে তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? একাধিকবার আগাম জামিন অ্যাপ্লাই করেও কোর্ট সেগুলোকে মান্যতা দেয়নি, তাহলে ধরা তো একদিন পড়তেই হবে। পরিণতি আজকে কে কল্পনা করেছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে গেরুয়া সনাতনীদের ভালোবাসার সোনার বাংলার বিজেপির শাসক দল বিজেপির সরকার গঠন হবে? কে কবে কল্পনা করতে পেরেছিল? প্রচন্ড আতঙ্কে ছিল মানুষজন, হবে তো, কিন্তু সেটাও তো হয়েছে। আগে একটা অ্যারেস্ট হলে, একটা পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর হোক বা একটা প্রধান অ্যারেস্ট হলে সারাদিন ব্যাপী মিডিয়ায় আলোচনা হতো, আর আজকে ছড়াছড়ি, মানুষ গুনে উঠতে পারছে না, টিভি থেকে চোখ সরাতে পারছে না মানুষ, চতুর্দিকে ফোন স্ক্রল করছে, সেটা ফেসবুক হোক আর টুইটার হোক, ফোন স্ক্রল করতে গেলেই দেখতে পাচ্ছে কোমরে দড়ি হাফ প্যান্ট বেঁধে ওঠবস করছে, নয়তো মানে, যদিও আমি সমর্থন করি না, কিন্তু তৎসত্ত্বেও মানুষের ক্ষোভ প্রকাশ করছে ডিম দিয়ে দিয়ে তা দিয়ে। এই যে দৃশ্যগুলো মানুষ তো চতুর্দিকে গুনে উঠতে পারছে না, তাহলে সেটাও তো হয়েছে সুধী দর্শকবৃন্দ। পাশাপাশি এটা হয়ে গেছে গুন্ডা দমন আইন, সম্পত্তি বাজেয়াপ্ত করবার আইন, আর চলবে না সমস্ত। কাজে তদন্ত যে এবার পরিণতির দিকে এগোবে এ আশা আমরা করতেই পারি, এবং তার সাথে যে সমস্ত মিসিং লিঙ্কগুলো আছে সেই মিসিং লিঙ্কগুলো যে এবার খুব দ্রুত জুড়ে যাচ্ছে, সেটা ঘটনা যত এগোচ্ছে আমরা ততটাই বুঝতে পারছি। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সম্পদ বলে মনে করি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, আর মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, নমস্কার।